এই এদিকে দেখো, এই বস্তুটার ভর কত? 10 কেজি। এই এদিকে 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 10 কেজি কোন একটা বস্তু একটা টেবিলের উপর রাখলাম, ঠিক আছে? 10 কেজির কোন বস্তু টেবিলের উপর রাখলাম। এর আগে সাদিকা কি বলছিল? 1 কেজির বস্তু কতটা বলে পৃথিবী নিচের দিকে টানে? 9.8 নিউটন। এই কথাটা মানে যারা নতুন এসে বুঝতে পেরেছো কি? কোন একটা বস্তু, এই বইটা, এটা একটা বস্তু, আমি যদি হাত দিয়ে না ধরে রাখি বস্তুটা নিচে পড়ে যাবে নাকি উপর উঠে যাবে? নিচে পড়ে যাবে, হ্যাঁ কি না? যে এই বস্তুটা যদি 1 কেজি ওজন হয়, 1 কেজি যদি ভর হয়, তাহলে কতটা টান দিয়েছে নিচে পড়ছে? 9.8 নিউটন টানে। বুঝতে পেরেছো কি? কোন বস্তু তার ভর যদি 1 কেজি হয়, সে পৃথিবী তার নিচের দিকে কতটা টান নিয়ে আসে? 9.8 নিউটন দিয়ে টেনে নিয়ে আসবে। কথা বলতেও সে সমস্যা হচ্ছে ঠান্ডাতে। তাহলে 9.8 নিউটন বল দিয়ে 1 কেজি কোনো বস্তুর ভর নিচের দিকে টানছে। তাহলে যদি বস্তুটির ভর 10 কেজি হয়, তাহলে কতটা টানে নিচের দিকে নিয়ে আসবে? কি করে হচ্ছে? আচ্ছা, 1 কেজি যদি হয় তাহলে 9.8 নিউটন, তাহলে 10 কেজি হলে কত হবে? 1 কেজি হলে যদি 9.8 হয়, তাহলে 10 কেজি হলে 9.8 ইন্টু 10, হ্যাঁ কি না? এই টানে নিয়ে যাবে তো। বুঝতে পারোনি? আর 1 কেজি বস্তু যদি হয়, সে যদি 9.8 নিউটন টান দেয়, তাহলে 10 কেজি হলে ওর সঙ্গে ওটা গুণ হবে, হ্যাঁ কি না? এটা যদি 20 কেজি হতো, 20 ইন্টু 9.8, মানে যত কেজি হবে সেটা দিয়ে 9.8 গুণ হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে মেন জিনিস, এটাই হচ্ছে ধর্ম। পৃথিবীর অভিকর্ষের যে টানটা আছে না, সেই টানটার মান হচ্ছে 9.8 নিউটন 1 কেজি ভরের উপর, ঠিক আছে? এবার যত ওজন তুমি বাড়াবে, সেটা কি হয়, তত তার টানটাও বাড়বে, 9.8 দিয়ে গুণ হবে, হয়ে সেটা কি হচ্ছে দেখো। তাহলে 9.8 নিউটন ইন্টু 10 হলে কত হচ্ছে? এইটাকে তুলে দিয়ে একটা 10 নামবে, হ্যাঁ কি না? পয়েন্টের জন্য 1 হয়, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে মানে 0। তাহলে এই 0 আর এই 0 কেটে যাচ্ছে, গেলে কি হয়ে যাচ্ছে? 98 নিউটন পড়ে আছে, যেটা তামিম বলছিল। তাহলে 10 কেজি কোনো বস্তুর ভর পৃথিবী কত টানে নিচের দিকে টানছে বলো তো? কত টানে? হারিয়া, লাস্ট কথা কি বললাম? দুটো উদ্বোস একেবারে পুরো ফরজ হয়ে গেছে। এবারে বলেছি যতক্ষণ আমি তোমাদের কাছে কতক্ষণ থাকবো? 24 ঘন্টা, 25 ঘন্টা, 10 ঘন্টা, 1 ঘন্টা, সে 30 মিনিট হোক কিংবা 35 মিনিট হোক, এই সময়টুকু অন্তত আমার কথাটা শোনো। তারপরে তো সারাদিন সময় আছে নিজেদের মধ্যে কথা বলার, তাই নয় কি? এবার একটা জিনিস দেখো, বস্তুটির ভর তো 10 কেজি, সেটা পৃথিবীর এই দিকে মানে ভূপৃষ্ঠের দিকে তো চলে আসার কথা, নেমে আসার কথা, কিন্তু আসছে না কেন? আসছে না কেন? কে একজন বাধা দিচ্ছে আসতে। কে বাধা দিচ্ছে? এই টেবিলটা। টেবিলটা কি করছে? নিচের দিকে আসতে বাধা দিচ্ছে। তার মানে এ নিচের দিকে আসতে চাইছে, বস্তুটা নিচের দিকে আসতে চাইছে, বস্তুটা নিচের দিকে আসতে চাইছে, কিন্তু কিন্তু কি হচ্ছে বলতো? টেবিলটা উপর থেকে কেউ মানে টেবিলটা উপর থেকে আবার আর একটা চাপ প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে। বস্তুটা নিচের দিকে আসতে চাইছে, টেবিল আবার উপরের দিকে বল প্রয়োগ করছে। বুঝতে পেরেছো কি? এই বস্তুটার উপরে কে বল প্রয়োগ করছে? টেবিলটা। যে কারণে বস্তুটা কি হচ্ছে? এক জায়গায় স্থির আছে। আর এই বস্তুটা এ কত টানে উপরের দিকে ক্রিয়া করছে বলতো? এও 98 নিউটন বলে ক্রিয়া করছে, যে কারণে বস্তুটা কি হয়ে গেছে? স্থির, এক জায়গায় স্থির হয়ে আছে। মানে হচ্ছে কি, আর ত্বরণ হচ্ছে না। এই ফারিয়া, দেয়ালে একটা খুশি মারো তো। মারো না, হালকা করে মারো। দেয়ালটা সরে গেছে? সরেছে? ওই তামিম মারলে সরে যাবে। তার মানে কি, দেয়ালে যখন তুমি মারছো, তার মানে দেয়ালও তোমারও মারছে। তোমার মারার বলের প্রয়োগ আর দেয়ালের মারার বলের প্রয়োগ
একই হয়ে গেছে, যে কারণে দেয়ালটা কি করছে আর সরছে না। বুঝতে পেরেছো? এই আমি যে দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠের ওপরে, এই যে দাঁড়িয়ে আছি, তার মানে কি এতে বল প্রয়োগ হচ্ছে, মানে ভূপৃষ্ঠ আমার ওপরে একটা বল প্রয়োগ করছে। বুঝতে পেরেছো? আর আমি যে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভূপৃষ্ঠ কি করছে আমার উপর একটা বল প্রয়োগ করছে, আর এই দুটো বল প্রয়োগ সমান হয়ে গেছে, যে কারণে ত্বরণ আর হচ্ছে না, আমি নিচের দিকে চলেই যাচ্ছি না। ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছি। তাহলে বল প্রয়োগটা তোমরা নিউটনের থার্ড ল তো শুনেছো প্রথম পেজই। 3 নম্বর সূত্রে কি বলেছিল বলতো? প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, তুমি যদি একটা বল প্রয়োগ করো সেই বস্তুটা বিপরীত ভাবে তোমাকেও ক্রিয়া করবে। ঠিক আছে, এখানে সেই জিনিসটা হচ্ছে, বস্তুটা কি হচ্ছে নিচের দিকে আসতে চাইছে, টেবিল বাধা দিচ্ছে। ঠিক আছে, যে কারণে বস্তুটা ত্বরণ হচ্ছে না, এই জন্য বস্তুটা স্থির আছে। এই যে ঘটনাটা হলো, এটা আজকের বুঝতে পেরেছো তো? এইটুকু যেটুকু পড়ালাম বুঝতে পেরেছো তো সকলে? তাহলে এর থেকে আমরা কি কি শিখলাম বলো তো? 3-4টে জিনিস শিখতে পারি, 3-4টে জিনিস বা 3-4টে কোশ্চেন আসতে পারে। 1 নম্বর কোশ্চেন আসতে পারে, পৃথিবী কোন বস্তুকে 1 কেজি কোন বস্তুকে কত বলে নিচের দিকে টানে, কত বলে নিচের দিকে টানে, এটা আসতে পারে। তোমাদেরকে এটা না দিয়ে 1 কেজি না দিয়ে 15 কেজি দিতে পারে, কিংবা 20 কেজি দিতে পারে পরীক্ষায়, তাহলে তোমরা পারবে তো? তোমরা হয়তো বলতে পারো বইয়ে তো আছে 1 কেজি আর 10 কেজি, আবার 15 আর 20 30 কোথা থেকে পেলো? তোমাদেরকে আসতেই পারে, তাহলে তোমরা এটা করতে পারছো। ঠিক আছে, আর একটা জিনিস তোমাকে বলতে পারে, টেবিলের উপর কোনো বস্তু রাখলে বস্তুটা স্থির থাকে কেন? কেন থাকে বলো তো তামিম? প্রতিক্রিয়ার জন্য এতটুকু বললে কি হবে? বলবে যে বস্তুটি যে টানে পৃথিবী নিচের দিকে টানছে, টেবিল ঠিক সেই একই টানে তাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করছে, যে কারণে আর দুজনের টানের পরিমাণ বা দুজনের বলের পরিমাণ একই হয়ে গেছে, সেই জন্য এর কোনো ত্বরণ হচ্ছে না, তাই বস্তুটি স্থির আছে, এটা বলতে হবে। ঠিক আছে, এরপরে আমরা একটা জিনিস জানবো, যেটা হলো চাপ। মুছতে ক্লাস করাবো 5 মিনিট, মুছতে সময় লাগবে 2 মিনিট। এবার আমরা জানছি চাপ। আগে জানি চাপটা কি, একক ক্ষেত্রফলের উপরে কোন বস্তু যে বল প্রয়োগ করে, তাকে আমরা কি বলছি? চাপ বলছি। এই কথাটা দেখো, একক ক্ষেত্রফলের উপরে কোন বস্তু যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলছি চাপ। একটু আগে আমরা দেখলাম টেবিলের উপর এক বস্তুটা কি করছে রয়েছে, এবার একটা চাপ প্রয়োগ করছে। ঠিক আছে, এবং এখানে একটা কথা কি হয়েছে, অ্যাড হয়েছে, সেটা হলো ক্ষেত্রফলের উপরে। ঠিক আছে, ক্ষেত্রফল তোমরা জানো তো? ক্ষেত্রফল কি বলো তো? এই একটা বস্তু আছে, তাহলে এর ক্ষেত্রফল কিভাবে আমরা মাপবো? কিভাবে মাপবো? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, হ্যাঁ কি না? তাহলে ক্ষেত্রফল তোমরা সকলে বুঝতে পেরেছো। আপ কি নাম বেশ, আফরিনা, কি হচ্ছে এটা? এই দেখো ক্ষেত্রফল, তোমাদের একটা জিনিস বলছি শোনো, পড়া যদি বুঝতে পারো তাহলে বাড়িতে গিয়ে পড়তে ভালো লাগবে, এর মধ্যে বিশাল মজা এবং আনন্দ আছে। আর যদি বুঝতে না পারো বা বোঝার চেষ্টা যদি না করো, তাহলে পড়তে একটুও ভালো লাগবে না, তখন ওই সুযোগ পেলেই ফোনটা নিয়ে বসবে। ঠিক আছে, কিংবা গল্প আড্ডা অন্য কিছু চিন্তা ভাবনা যেগুলো তোমাদেরকে আরো বেশি মজা দেয় সেগুলো নিয়েই ভাববে। পড়ার মধ্যে এত আনন্দ এবং এত মজা আছে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না, সবকিছু ছেড়ে দিয়ে পড়ার টেবিলে তোমাকে নিয়ে চলে যাবে, যদি পড়া ঠিকঠাক বুঝতে পারো, বোঝার চেষ্টা করো। তোমরা এর আগে কখনো পড়াটা ঠিকঠাক বোঝার চেষ্টা করেছো কখনো? এর মধ্যে কি আছে? এই দেখো, একক ক্ষেত্রফলের উপরে কোন বস্তু যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলছি, সেটাকে বলছি চাপ।
কথার ভয়েসও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ক্ষেত্রফল এই টেবিলের উপর টেবিলটা আছে তো, এর একটা ক্ষেত্রফল আছে। আচ্ছা আমি ধরলাম এই বস্তুটা কত নিউটন হলো, 9.8 নিউটন, 98 নিউটনটাই ধরো। এই 98 নিউটন হলো তো 10 কেজি কোনো বস্তুর ভর কি হয়েছে বলো তো, 98 নিউটন বল প্রয়োগ করছে। আর এর ক্ষেত্রফলটাকে আমরা ধরলাম 0.25 বর্গমিটার। এটা হচ্ছে বল, ঠিক আছে। এই 98 অর্থাৎ 98 নিউটনটা হচ্ছে বল, আর 0.25 হচ্ছে বর্গমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে চাপ সমান সমান কি হবে, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। তোমরা একটা জিনিস সবসময় এটা খেয়াল রাখবে, এই জিনিসটা চাপ সমান সমান কি হয় বলতো, বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ বলটাকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তার চাপ বেরিয়ে যাবে, ঠিক আছে। কোন বস্তুর উপর আমরা চাপ মাপতে গেলে তো আমরা কি করব, তাহলে ওই বস্তুটার ক্ষেত্রফলটা বের করব এবং কতটা বল প্রয়োগ করা হচ্ছে সেটা বের করব, করে কি করব, ক্ষেত্রফল দিয়ে বলটাকে আমরা কি করছি, ভাগ করে দিচ্ছি, দিলেই তার চাপ বেরিয়ে যাবে। তাহলে এখানে বলতো বল কত ছিল, 98 নিউটন বল, ক্ষেত্রফল কত 0.25 ক্ষেত্রফল। প্রত্যেকে খাতা পেন বের করে এর চাপটা বের করো। এই তো চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বলটা উপরে রাখবে 98, হ্যাঁ কি না, ক্ষেত্রফলটা নিচে রাখবে 0.25 অর্থাৎ 0.25। করো, পারবে না, এটা ইজি জিনিস তো। এই তো 98 বাই 0.25। এবার আমরা কি করব, যেহেতু নিচেই পয়েন্ট আছে, হ্যাঁ কি না, তাহলে উপরে আমরা কি করব, পয়েন্টের জন্য 1, 2 এর জন্য একটা শূন্য, 5 এর জন্য আরেকটা শূন্য। এ তো ক্লাস আর আপার, হ্যাঁ কি করে হলো 392 বলো। তাহলে 0.25টা কি হলো, পয়েন্টটা তুলে দিলাম তো, মানে শুধু নিচে 25 পড়ে আছে তো, 25 দিয়ে 4 25 100। আমরা তো ভালো করে দাঁড়াতেও পারছি না, কথা বলতে পারছি না, 5-এর ঘর করতে হবে। এই দেখো তুমি একটা কিনে দাও আমাকে। এই দেখো 4 8 32, 4 লং 36 আর 3 39, 392 কি হচ্ছে বল মানে নিউটন, পার কি হচ্ছে ক্ষেত্রফল, তাই তো। ক্ষেত্রফলটাকে আমরা কি বলছি, বর্গমিটার, নিউটন পার বর্গমিটার। যেটা উপরে থাকবে তার সিম্বলটা আগে বসাবে, যেটা নিচেই থাকবে তার সিম্বলটা পরে বসাবে। তাহলে 392 নিউটন পার বর্গমিটার কার চাপ হলো বলতো, এই 98 নিউটন। আর এই যে 10 কেজি বস্তুর ভরের চাপটা হলো টেবিলের উপর যে আছে 98 নিউটন, আর 10 কেজি বস্তুর ভরের চাপ আমরা টেবিলের উপর আছে সেটা আমরা মেপে নিলাম। তাহলে 15 কেজি 20 কেজি 30 কেজি দিলে তোমরা পারবে তো কিভাবে চাপ বের করতে হয়, তার ক্ষেত্রফলটা বের করে নিচ্ছ, আর তার কি বের করে নিচ্ছ, বলটা বের করে নিচ্ছ। তাহলে বলটা আর ক্ষেত্রফল বের করে নিলে তার চাপটা আমরা বের করতে পারছি। আচ্ছা এটা তো একটা বস্তুর ক্ষেত্রে হলো, যদি জলের ক্ষেত্রে হয় দেখি সেম আসে কিনা। এই বোট মুছতে মুছতে আমার হাত ব্যথা হয়ে যাবে। এই দেখো, আরে এটা একটা পাত্র, এই জল আছে, এতে পাত্রে জল আছে, এই জলটা আছে আমি ধরলাম এই 10 কেজি, হ্যাঁ কি না, 10 কেজি জল আছে বা 10 লিটার জল আছে। আচ্ছা এর চাপ কি একই হবে, একই হবে আলাদা হবে, ওই দেখি আলাদা হয় কি একই হয় দেখি। আচ্ছা এর ক্ষেত্রফল আমি ধরলাম 0.25, তাহলে কি হবে, একই হবে। তার মানে সে জলই হোক বা কোনো বস্তু হোক বা পদার্থ হোক, যাই হোক না কেন, আমরা দেখছি যে তার বল বাই চাপ, বল বাই ক্ষেত্রফলটাকে আমরা দিলেই সেটা কি হয়েছে, চাপ বেরিয়ে আসছে, ঠিক আছে। এবার আমরা অন্য একটা পরীক্ষা করি। এতে ধরো কি বলছো,
দাঁড়া আমি এটা যাচ্ছি, 5 কেজি ধরো এটা জলটা, 5 কেজি জল ধরলাম, এখানে একটা বোতল নিলাম, আমি কিছু আঁকতে পারি না, এই হচ্ছে সমস্যা, প্র্যাকটিস করলে হয়ে যাবে ফার্স্ট টাইম। এই বোতলে ধরলাম আমি 1 কেজি আছে, 1 কেজি বা 1 লিটার জল আছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, এই বোতলটা ক কেজি জল আছে? 1 কেজি। এর পাত্রে কত কেজি জল আছে? আচ্ছা, এর ক্ষেত্রফল আমি ধরলাম এর কতটা জায়গা জুড়ে আছে? কতটা জায়গা জুড়ে আছে? ক্ষেত্রফল মানে জায়গা জুড়ে আছে, আর নিশ্চয়ই বেশি জায়গা জুড়ে থাকবে, আমি ধরলাম 6 মানে 6 গুণ বেশি জায়গা জুড়ে আছে, মানে আমি ধরলাম এই 6টা বোতল এর মধ্যে চলে আসছে, মানে 6টা বোতল যতটা জায়গা নিয়ে থাকবে কিন্তু একাই সেই জায়গা নিয়ে আছে, অর্থাৎ যদি ক্ষেত্রফল হয় তাহলে হচ্ছে 6 মানে 6 গুণ বেশি জায়গা জুড়ে নিয়ে আছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, এই ভিজে থাকছে এর উপর মার্কার লিখবে, মার্কার লিখবে না, শুকাতে হবে তো মনে হয়, দেখবে আর লিখবে। পুরো ভিজিয়েছো কেন? হালকা ভিজিয়ে নিলে মানে ভালো হতো, তাই না? এদিকে দেখো, ডাস্টার এসে লাইনটা দেখো, এর ক্ষেত্রফল হচ্ছে আর এটা হচ্ছে এর ক্ষেত্রফল। আচ্ছা, 1 কেজি মানে কত নিউটন বল? 9.8। ক্ষেত্রফল কত? তাহলে এর চাপ কত হলো? তাহলে এর ক্ষেত্রফল কত হলো বলো তো? 9.8 বাই আচ্ছা, এর ক্ষেত্রফল হলো, আরে এই মার্কারটা এটা ভিজে গেছে বলে আর লিখছে না, ইচ্ছে করে এটা করলো কি যাতে আর না লিখতে পারি না পড়াতে পারি। এই দেখো, এর ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফল কত হলো বলো তো? 9.8। আমরা কি লিখছি বলো তো? ক্ষেত্রফল ওখানে নিউটন ছিল তো, নিউটন পার বর্গ মিটার, এটাই তো 9.8 বাই নিউটন পার বর্গ মিটার, এটা হবে তো। এবার এর ক্ষেত্রে দেখি কত হয়। আচ্ছা, 5 কেজি তো, এদিকে রাখো, 5 কেজি তো, এই 5 কেজি না, এটা 10 কেজি ধরো নাকি? 5 কেজি ধরবে না 10 কেজি ধরবে? আরে 10 কেজি ধরো, আরে 10 কেজি হলে তাহলে কি হচ্ছে? 5 কেজি থাক, বেশি দিয়ে নেই, তাহলে 5 ইন্টু 9.8 হবে তো। এই দেখো, 1 কেজি যদি হয় তাহলে 9.8, তাহলে 5 কেজি হলে 5 ইন্টু 9.8 হবে, এটা বুঝতে পেরেছো কি? 1 কেজি যদি হয় তাহলে 9.8 মানে 1 কেজি ভরে হলে 9.8 নিউটন টানে বল, এটা হচ্ছে বল, তাহলে 5 কেজি হলে 5.9.8 নিউটন, এইটা তাহলে কত হচ্ছে বলো তো? পয়েন্টটা উঠে গিয়ে 10 হলো, 5 দুকানে 10, হ্যাঁ কি না? 2 দিয়ে কি হচ্ছে? 4 দুকানে 8, 18, 9 দুকানে 18, হ্যাঁ কি না? 49 দুকানে 98, এই নিউটন বল। তার মানে এই পাত্রে যে বলটা আছে সেটা হচ্ছে 49 নিউটন বল পৃথিবী নিচের দিকে টানছে। এবার এর ক্ষেত্রফল কত বলেছে? 6 তাহলে 49 নিউটন বাই এর ক্ষেত্রফল হচ্ছে 6, হ্যাঁ কি না? তাহলে 6 দিয়ে এটা কাটবে তো, 6 48, তাই তো, 1 পড়ে থাকছে, 1 10, 6 1 6 পয়েন্ট হবে।
8 দিয়ে কাটছে, 6 কাটবে না, কিন্তু একটা পয়েন্টে আসবে তোমার ভগ্নাংশে, কাটবে না কিন্তু পয়েন্টে আমরা নিয়ে আসছি। 6 এক পড়ে থাকছে, 1 মানে 10, 10-এ গেলে 6 1 6, এবার সামথিং কিছু যাবে, ঠিক আছে। হাতে থাকে 4 40, 6 7 42, 6 36, এরকম একটা কিছু আসবে, ঠিক আছে। মানে আমি 8.1টাই ধরলাম, 8.1 নিউটন পার বর্গ মিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, বোতলে কত নিউটন ছিল, চাপ কত ছিল, 9.8, এটাই ছিল 8.1 বাই হবে তো। এটা কি কাটছে কি, এ তো কাটছে না, ছিল 9.8 বাই আর জল কি করেছে 8.1 বাই কে বেশি চাপ প্রয়োগ করছে বলো তো? এই ফারিয়া কে বেশি চাপ প্রয়োগ করছে? ফারিয়া বেশি করছে, মানে অন্যদিকে সরে যাচ্ছে ক্লাস থেকে। কে বেশি চাপ প্রয়োগ করছে, বোতল নাকি পাত্র? এটা 8.1 আর বোতল, তাহলে কে বেশি? 9টা বেশি না 8টা বেশি? তাহলে তোমরা বলছো বোতল, এই পাত্র বলছো, এইটা তো বোতল হচ্ছে তো, এটা তো পাত্র, তাহলে কে বেশি চাপ প্রয়োগ করছে? 9.8, অর্থাৎ বোতলটা বেশি চাপ প্রয়োগ করছে, হ্যাঁ কি না? এই দেখো বোতল কেন বেশি চাপ প্রয়োগ করলো, বোতল কেন বেশি চাপ প্রয়োগ করলো, আমরা পরের দিয়ে একটু আলোচনা করে দেখবো যে বোতল কেন বেশি চাপ প্রয়োগ করছে পাত্রের থেকে। চলো, এখানে কোনো ক্ষেত্রফলের সঙ্গে ভরের সঙ্গে চাপের কোনো সম্পর্ক হয় না, চাপের সঙ্গে সম্পর্ক হয় উচ্চতা, সেটা আমরা এবার প্রমাণ করব, ঠিক আছে। চাপের সঙ্গে কিভাবে উচ্চতা কি সম্পর্ক আছে। একটা তোমরা বোতল নেবে, ঠিক আছে, বোতলে জল আছে, ছিদ্র করলে, ঠিক আছে, ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসছে, এই পাত্রটা আছে, এই পাত্রে ছিদ্র করা হলো, ঠিক আছে, পাত্র দিয়ে ছিদ্রের জলটা কিন্তু অতটা জোরে আসছে না। এই একটা খেয়াল করো, পাত্রটা একটু সরু করি, এই সেটা আমি জানবো তো। এখানে এই পাত্রটা আছে, পাত্র দিয়ে জলটা কি হলো, আসতে পড়ছে, বোতলে অনেক বেশি, অনেক কম জল আছে, কিন্তু কিন্তু বেশি চাপ প্রয়োগ করছে, পাত্রে অনেক বেশি জল আছে, কিন্তু কি করছে, চাপটা অনেক কম করছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কি হলো ফারিয়া, এই একটা জিনিস খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো, বোতলে কম জল আছে, ক্ষেত্রফলও কম, অথচ চাপ প্রয়োগ করছে বেশি, পাত্রের ক্ষেত্রফলও বেশি, জল আছেও বেশি, অথচ চাপ প্রয়োগ করছে কম। কেন? এর কারণটা হচ্ছে, চাপটা হচ্ছে কিসের উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না, ভরের উপরে নির্ভর করে না, নির্ভর করে উচ্চতার উপরে, ঠিক আছে। উচ্চতার উপরে সবসময় চাপ কি করে, বেশি নির্ভর করে, ভরের উপর কতটা জল আছে বা কতটা এর ক্ষেত্রফল কিছু ম্যাটার করে না। এই প্রমাণ তো আমরা সেটাই পেলাম তো, তাই নয় কি? দেখো বোতলে অল্প জল ছিল, কিন্তু 9.8 নিউটন বল প্রয়োগ সে পার এইটা চাপ প্রয়োগ করছে। আর জলে দেখো, এই পাত্রে দেখো জল বেশি আছে, ক্ষেত্রফলও বেশি, অথচ কম কি করলো, চাপ প্রয়োগ করলো, কিসের জন্য, এই উচ্চতার কারণে। তোমরা এটা বাড়িতে গিয়ে যদি দেখো, দেখবে একটা 1 লিটারের বোতল নেবে, সেই বোতলের নিচে ছিদ্র করবে, দেখবে যে বেগে, সারিকা লাস্ট প্রফেসর কি বললাম বলো তো, কি বেগে, কিসের বেগে, কার বেগ, মানুষের বেগ, গাড়ির বেগ নাকি জলের বেগ? বোতলের জলের বেগ অনেক বেশি, কারণ এর উচ্চতা বেশি, পাত্রের জলের বেগ কম, যেহেতু এর উচ্চতাটাও কম, ঠিক আছে। তার প্রমাণ কিন্তু আমরা দেখো ক্যালকুলেশন করে সেটাই পেলাম, কিন্তু 8.1, কিন্তু 9.8, একটু হলেও বোতল বেশি প্রয়োগ করেছে, তাই নয় কি? তার মানে কি হলো, উচ্চতার উপর নির্ভর করে কতটা বেশি আমি চাপ দেব, ঠিক আছে, এটাই।
এরপরে আর কি আছে, এবার একটা জিনিস দেখো, এখানে যে পরীক্ষাটা করেছে পেজ নম্বর 12 পেজে দেখো, যে পরীক্ষাটা করেছে একটা পাত্রে সিম্পল জল নিয়েছে, আর একটা পাত্রে কি নিয়েছে, লবণ জল নিয়েছে। এই সাবিকা, একটা পাত্রে সিম্পল জল, একটা পাত্রে লবণ জল নিয়েছে, তো তাদের মধ্যে চাপের পরীক্ষা করে দেখা গিয়েছে এই যে সিম্পল জলের থেকে লবণ জলের চাপ বেশি হচ্ছে। এখানে যে পরীক্ষাটা করেছে, এই জলের বোতল নিয়েছে সিম্পল, এখান থেকে একটা পাইপ নিয়েছে, পাইপের এখানে কেরোসিন দিয়েছে, ঠিক আছে, আর এইদিকে একটা মাপার একটা স্কেল রেখেছে। এবার দেখা যাচ্ছে এই জলটা পাইপ দিয়ে কতটা চাপ প্রয়োগ করছে। সিম্পল জল দেখো কম চাপ প্রয়োগ করছে, কিন্তু লবণ জল অনেক বেশি চাপ প্রয়োগ করছে। এ সিম্পল কি করেছে 8 এর কাছাকাছি, আর এ দেখো 10 এর উপরে চলে গেছে স্কেল। অর্থাৎ দেখো একটা জিনিস খেয়াল করো, যে জলের ঘনত্ব বেশি, যে জলের ঘনত্ব বেশি তার চাপ দেওয়ার ক্ষমতা বেশি। তাহলে চাপ সম্পর্কিত আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে চাপ উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতা যত বেশি হবে তার চাপ তত বেশি হবে, আর যে বস্তুর ঘনত্ব যত বেশি হবে তার চাপও তত বেশি হবে। ঘনত্ব মানে, এই ঘনত্ব কাকে বলে, আগের দিন ক্লাসে হয়েছে, কারা কারা এসেছিল, এই ফারিয়া বলো, ঘনত্ব কাকে বলে? ঘনত্ব সারিকা, একক আয়তনে কোনো বস্তুর ভরকে আমরা ঘনত্ব বলি। ভেরি গুড। হ্যাঁ, মানে ওই একক আয়তনের মধ্যে কতটুকু ভরের বস্তু আছে। জলের মধ্যে সিম্পল জল আছে, আর জলের মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে তার ঘনত্বটা বাড়বে না কমবে? বাড়বে। মানে যে বস্তু এদিকে অবশ্যই ঘর্ষণের সর্বোচ্চ মান তুমি ওই বস্তুটার উপর ডিপেন্ড করছে। মানে তুমি ধরো কোন একটা বস্তুকে টানছো, 1 কেজি কোনো বস্তুকে টানছো, সে সরছে না, তুমি 1 নিউটন দিয়ে টানলে সরলে না, 2 নিউটন দিয়ে টানলে সরলে না, 3 নিউটন দিয়ে যখন টানছো সরে যাচ্ছে, তাহলে ওটার সর্বোচ্চ মান হবে 3 নিউটন। তার মানে কোনো বস্তুর ক্ষেত্রে তার সর্বোচ্চ মান সর্বদা একই থাকে। আচ্ছা, ওই বস্তুটা 3 কেজি 3 নিউটন বল দিয়ে টানলাম, সরে এলো, ওকে যদি আমি 2 নিউটন দিয়ে টানি সরবে কি? 2.5। তার মানে সর্বোচ্চ মান কত? 3 নিউটন। তার এটাই প্রমাণ হচ্ছে কোন বস্তুর তার সর্বোচ্চ ঘর্ষণের যে টানটা হচ্ছে সর্বোচ্চ একটা টান নির্দিষ্ট থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমি জানতে চেয়েছিলাম সেদিন। বলো। তাহলে তোমরা কি জেনেছো বলো তো, ঘনত্ব সমান সমান কি? ভর বাই আয়তন, হ্যাঁ কি না? ভর কত বলেছে? কেজি কত বলেছে? ওখানে কত প্রথম কি বলেছে বলো না? 20 গ্রাম ঘন সেন্টিমিটার। হ্যাঁ, আর 2 লিটার আয়তন। তাহলে 20 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার মানে কত? 1 ঘন সেন্টিমিটার, এই তুমি এর আগে কি জেনেছিলে? 1 মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার হয় না? তাহলে 20 হলে কত হবে? 20,000 হবে। আর কি বলেছে, ভরটা কত বলেছে? 2 লিটার। 1 লিটার মানে বা 1 কেজি মানে কত গ্রাম হয়? 1000। তাহলে 2 হলে কে কিছু বলছে? 2000। তাহলে এটা হচ্ছে ভর হলো বা কেজি হলো, হ্যাঁ কি না? আর এটা আয়তন হচ্ছে ঘন সেন্টিমিটার হলো, হ্যাঁ কি না? এটা সরি কেজি না, গ্রাম হবে। আর এটা হচ্ছে ঘন সেন্টিমিটার হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই 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 তিনটে কাটো, 2/, এটা 10 হচ্ছে তো, 2/20 মানে 1/10, হ্যাঁ কি না? 10 মানে 20, ওপরে কিছু নেই মানে 1, আর নিচে 10 আছে মানে 10। বুঝতে পারিনি মনে হয়। আচ্ছা, 2/20 এটা কি হবে? তাহলে 10 দোকানে 20 মানে 10টা তো নিচেই আসবে তো। বুঝতে পারিনি। আর 20 যদি 2 হয় তাহলে তোমরা কি কাটো? 2/10 মানে 10/1 মানে 10, আর 10/1 মানে 10, আর 1/10 মানে হচ্ছে উপরে যে কিছু না থাকে 1।
উপরেরটা 2000 এই তো 2 কেজি, নিচেরটা 20 ঘন সেন্টিমিটার বলেছো তো, সেটাকে আমরা নিয়ে গিয়েছি ঘন সেন্টিমিটারে। একের জন্য আমরা 1000 ঘন সেন্টিমিটার বলি না, 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে 20 হলে 20,000 ঘন সেন্টিমিটার, বুঝতে পেরেছো? 20 লিটার হলে। সুমাইয়া তাহলে চাপ সম্পর্কে আমরা এটা জানলাম। আর কি আছে দেখি, এই বায়ুর চাপ সম্পর্কে একটু জানবে? আচ্ছা, এখানে কিছু পরীক্ষা বলেছে, এই এটা খেয়াল করো তো তোমরা। এটা ছোট পাত্র, এটা বড় পাত্র, এটা কম জল ধরছে, এখানে বেশি জল ধরছে। এর উচ্চতা আর এর উচ্চতা কি আছে? সমান আছে, তাই না? তাহলে এই যে ট্যাপটা যদি খুলে দেওয়া যায়, তাহলে জলটা কোথা থেকে কোথায় যাবে বলো তো? ছোটটা থেকে বড় যাবে যেহেতু উচ্চতা একই আছে, তাহলে জলটা আর কোথা দিয়ে কোথাও যাবে না। কিন্তু জলের লেভেল সদা সর্বদা একই থাকতে হবে, অর্থাৎ যার লেভেল উঁচুতে আছে সে কি করছে? এইদিকে চলে যাবে, ঠিক আছে? জলের একটা ধর্ম হচ্ছে সে সবসময় সমান উচ্চতায় থাকতে চায়, সমোচ্চশীলতা যেটাকে আমরা বলা হয়। এদিকে দেখো তো, এই পাত্রে জল আছে, এই পাত্রে জল আছে, এটা এমনি দেখিয়েছে একই জল। এইটার ক্ষেত্রে কি হবে বলো? কম জল আছে, বেশি জল আছে, বেশি ওই ওইটা এখন কার উচ্চতা বেশি বলো তো? এর উচ্চতা বেশি না এর উচ্চতা? এর উচ্চতা বেশি তো, তাহলে জলটা কোথা থেকে কোন দিকে যাবে? মোটা থেকে এই দিকে চলে যাবে। এর ক্ষেত্রে কি বলবো, কোন দিকে যাবে বলো তো? সরু থেকে মোটার দিকে চলে যাবে। কেন বলো তো? কেন? চওড়ার জন্য না, ক্ষেত্রফলের জন্য। কম পানির জন্য না, আমি বলেছিলাম যে ক্ষেত্রফল এবং বেশি কমের জন্য হয় না, উচ্চতার জন্য হয়। এর উচ্চতা বেশি আছে, দেখো এর থেকে জলের উচ্চতা যা দেখো, এই দেখো সারিকা, জলের উচ্চতা যা দেখো, এর উচ্চতা বেশি না এর থেকে। তাহলে যার উচ্চতা বেশি সে বেশি চাপ প্রয়োগ করবে, মানে এ এদিক থেকে গিয়ে এখানে চলে যাবে। এর ক্ষেত্রে কি হবে বলো তো? সরুটা থেকে মোটার দিকে যাবে। অথচ দেখো মোটার দিকে জল কিন্তু বেশি আছে, তারপরে মোটার দিকে যাচ্ছে, কেন বলো তো? উচ্চতাটা বেশি। তাহলে উচ্চতা যার বেশি, চাপ তার বেশি, ঘনত্ব যার বেশি, চাপ তার বেশি। এই দুটো জিনিস আমরা আজকে শিখলাম চাপ থেকে। বায়ুর চাপ খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা দেখো, একটা পাত্র নিলাম, তাতে জল নিয়েছি, ঠিক আছে? এবার একটা দুমুখ খোলা পাইপ নিলাম, নল বা পাইপ, তাতে কি করলাম? দুটো মুখ বন্ধ করে দিলাম দুটো হাত দিয়ে, দিয়ে কি করলাম? এই একটা জিনিস খেয়াল করো ভালো করে, এইটা পড়িয়ে আজকে কমপ্লিট করব। এই পাত্রতে কি করলাম আমি? দুমুখ খোলা একটা নল নিলাম, সেই নলটা কি করলাম আমি দুদিকে চেপে বন্ধ করে আগে জলটা প্রবেশ করালাম, নিচের দিকে রেখে দিয়ে জলটা প্রবেশ করালাম নল দিয়ে, দিয়ে ওপরটাও বন্ধ করে দিলাম। বুঝতে পেরেছো? এবার এই নলটাকে নিয়ে আমি কি করলাম, এই জলের যে পাত্র আছে সেখানে ডুবিয়ে দিলাম, দিয়ে নিচে থেকে হাতটা সরিয়ে নিলাম, ওপর থেকে হাতটা বন্ধ করে দিলাম। ঘটনাটা বুঝতে পারছো কি বলেছি? একটা দুমুখ নল বিশিষ্ট নিলাম, সেটাতে জল পরিপূর্ণ করে এই পাত্রের মধ্যে প্রবেশ করালাম, নিচের তাকে হাত সরিয়ে নিলাম, উপর থেকে হাতটা বন্ধ করলাম না, ঠিক আছে? এরকম টিপে ধরে থাকলাম, দেখবো এর মধ্যে যে জলটা আছে এটা কিন্তু পাত্রে গিয়ে পড়ছে না, অথচ নিচের নলটা তো খোলা আছে তো, তারপরে এই পাত্র দিয়ে জলটা নিচেই পড়ছে না। এর কারণটা কি? এই দেখো, এই পাত্রে কি এই নলটা আছে, নলে জল আছে, জলটা কিন্তু আমি উপর দিয়ে যখন বন্ধ করে টিপে ধরে আছি, এই দিয়ে জলটা কিন্তু নিচেই পড়ছে না। আচ্ছা, এটাকে তুমি এ ধরো, এটা বি ধরো, এই যা সি ধরো, অর্থাৎ পাত্রের যে জায়গাটা সেটাকে আমি বি ধরলাম, পাত্রের এই পাশটাকে এ ধরলাম, পাত্রের এই পাশে সি ধরলাম। এবার একটা জিনিস খেয়াল রাখো, এই যে সি আছে এর উপরে কিন্তু বায়ু আছে, হ্যাঁ কি না? ফাঁকা জায়গা মানে বায়ু, এর উপরে ফাঁকা স্থান মানে বায়ু আছে, হ্যাঁ কি না? তার মানে এর জলের একটা চাপ আছে, বায়ুর একটা চাপ আছে। কার কার ক্ষেত্রে? এরা সির ক্ষেত্রে। এরা সির ক্ষেত্রে জলেরও চাপ আছে, বায়ুরও চাপ আছে। বীর ক্ষেত্রে কি বায়ুর চাপ আছে না নেই? আগে বলো, কেন নেই? আমি তো বন্ধ করে রেখে দিয়েছি,
সেই বায়ুটা প্রবেশ করতেই দিচ্ছি না। কিন্তু এ আর সির ক্ষেত্রে বায়ুর চাপটা আছে, জলেরও চাপ আছে, দুজনের মিলিত চাপ। আর বির ক্ষেত্রে শুধুমাত্র জলের চাপ। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো তোমরা, যে জিনিসটা ভালো করে বুঝতে পারবে, যে বির উচ্চতা এ আর সির থেকে কম না বেশি জলের উচ্চতা? তাহলে তো আমরা একটু আগেই তো জেনেছি যে যার যার উচ্চতা বেশি সে বেশি চাপ প্রয়োগ করবে। তার মানে হওয়া উচিত ছিল কি, যে বি দিয়ে জলটা টানা নিচে নেমে আসার কথা ছিল, তাই না? কারণ এর উচ্চতাটা কম, দেখো জলের উচ্চতাটা কম কিন্তু বির উচ্চতাটা অনেক বেশি। জলটা অনেক বেশি ফোর্স দিয়ে, অনেক বেশি চাপ দিয়ে নিচে চলে আসার কথা ছিল, কিন্তু এলো না কেন? একটাই কারণ, বায়ুর চাপটা আমরা বন্ধ করে দিয়েছি। আর এ আর সি কিন্তু জলের চাপ এর প্লাস বায়ুর চাপ দুটোকে নিয়েই রয়েছে। সি বায়ু এবং জলের চাপ, আর বির ক্ষেত্রে শুধুমাত্র জলের চাপ ছিল, যে কারণে কি হলো, এদের দুজনের চাপ সমান থাকার কারণে আর জলটা প্রবেশ করলো না। কিন্তু আমি যে হাতটা সরিয়ে নিলাম এখান থেকে, জলটা কি হলো, পড়ে গেল পাত্রে। কেন পড়ে গেল? কারণ এবার শুধু জলের চাপ না, উচ্চতার চাপটা ছিল না, আবার বায়ুর চাপও অ্যাড হয়ে গেল। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়ে গেল, জলটা নিচে পড়ে গেল। তাহলে এর দ্বারা কি প্রমাণ হলো? এর দ্বারা কি প্রমাণ হলো, যে বায়ুরও একটা চাপ আছে। এবার বায়ুর চাপ কতটা সেটা নির্ণয় করে আজকের ক্লাসটা এন্ড করে দেব। এটা দেখো, কোন একটা পাত্রে জল নিলাম এবং এতে একটা পাইপ একটা প্রবেশ করালাম। এইদিকে দেখো, এতে একটা পাইপ প্রবেশ করালাম, যে পাইপটার উচ্চতা হচ্ছে 10.3 মিটার। কত? 10.3 মিটার। আচ্ছা, এটাকে আমি একটু বেশি নিলাম, ধরলাম আমি এটা 13, পাইপটা 13 মিটার। জলটা যখন 10.3 মিটার পর্যন্ত এলো, তখন কি হলো, পড়া বন্ধ হয়ে গেল। এদিকে দেখো, এদিকে এদিকে 1 মিনিট আর 2 মিনিট। এই যে জলটা, এই পাইপটা 13 মিটার, এই পাইপটা 13 মিটার, জল পরিপূর্ণ ছিল। যখন 10.3 মিটার পর্যন্ত জলটা এলো, মানে এই পর্যন্ত, এই এই এখান থেকে খালি হয়ে জলটা নিচে পড়ে গেল, মানে এইটুকু খালি হলো, হয়ে 13.3 মিটারে চলে এলো, তখন কি হলো, আর জলটা পড়ছে না। ভেরি গুড। বায়ু একটা চাপ হওয়ার কারণে জলটা পড়ছে না। এর আগে আমরা দেখলাম তো, বায়ুর চাপ থাকার কারণে দেখো জলটা যেই 10.3 মিটারে এসে দাঁড়ালো, তখন কি হলো, জলটা আর পড়ছে না। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম নাকি, যে জলের 10.3 মিটার উচ্চতার চাপ বায়ুর চাপের সমান। এদিকে বায়ু যে চাপটা দেয়, সেই চাপটা হচ্ছে জলের 10.3 মিটার উচ্চতার চাপের সমান। আর ইতালির বিজ্ঞানী টরিসেলি কি করেছিল, টরিসেলি বলে যে বিজ্ঞানী, উনি 76 সেন্টিমিটার, মানে উনি পারদ দিয়ে এই পরীক্ষাটা করেছিল। কি দিয়ে? পারদ দিয়ে। পারদ দিয়ে পরীক্ষা করার কারণে দেখা যাচ্ছে 76 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, 76 সেন্টিমিটার যখন এলো, তখন পারদস্তম্ভের চাপটা যখন এলো, তখন কি হয়ে গেল, দাঁড়িয়ে গেল। মানে 76 সেন্টিমিটার চাপটা হচ্ছে বায়ুর চাপের সমান। তাহলে হয় 10.3 মিটার বায়ু জলের উচ্চতার সমান বায়ুর চাপ, আর না হয় 76 সেন্টিমিটার বায়ুর চাপের সমান। আচ্ছা, 76 সেন্টিমিটার নিশ্চয়ই তো অনেক ছোট, অল্প, একদম অল্প। আর 10.3 মিটার মানে অনেক, প্রায় দুটো তিনটে তলা উঁচু পর্যন্ত, 2-3 তলা ছাদ, মানে জানো তো কত উঁচু। আর 76 সেন্টিমিটার মানে একদম ছোট্ট, একটুখানি এইটুকু হবে হয়তো। তোমরা 30 সেন্টিমিটার স্কেল দেখেছো তো, এইটুকু এইটুকু হয়তো 76 এত হবে। কিন্তু ছাদটা কত বড়, মানে জলের চাপটা 10.3 মিটার, আর পারদের চাপ মাত্র 76 সেন্টিমিটার। তাহলে তোমরা বলো তো, কেন 76 সেন্টিমিটার আর 10.3 মিটার জলের চাপ সমান হয়ে গেল, কেন, কিভাবে? ভেরি গুড। পারদের ঘনত্ব বেশি, জল পাতলা সিম্পল, আর পারদ হচ্ছে ঘন, ওর ঘনত্ব বেশি। যার ঘনত্ব বেশি তার চাপ। সাদিকা, ভেরি গুড। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য।
তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।